সমালোচনা অলওয়েজ ভালো, কিন্তু কনস্ট্রাকটিভ সমালোচনা ভালো। আর এই এমন একটা সময় আমরা যাচ্ছি না জিও পলিটিক্যাল সিচুয়েশনে, যেখানে প্রাচ্যে যুদ্ধ লেগেছে, যেখান থেকে মেইন অয়েল আসে। ভারতে হু হু করে পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, অটোমেটিক্যালি আমাদের মুদ্রাস্ফীতিও বাড়বে এবং কিছুদিনের মধ্যেই ভারত ইকোনমিক্যাল ক্রাইসিসে পড়তে পারে, যদিও যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে যাতে এটা না পড়া হয়। এ ব্যাপারে আমার সাথে আমার ভাই আছে, ও ইউকেতে সেটেলড। ইউকেতে তোমাদের এমনি ক্রুড মানে অয়েলের কিরকম দাম, কত বেড়েছে লাস্ট 2 ইয়ার্সে? অনেকটাই বেড়েছে। রিসেন্ট যেরকম ইন্ডিয়াতে যেই পার্সেন্টেজে ক্রুড অয়েলের প্রাইস বাড়ছে, ইউকেতেও সেই পরিমাণেই বাড়ছে। লাস্ট যবে থেকে ইরানের যুদ্ধ শুরু হয়েছে তবে থেকেই বাড়ছে, এবং সেটা নিয়েও অয়েলের একটা ক্রাইসিস। আর এমনি সোসাইটিতেও একটা আর কি টেনশন যে অয়েল ক্রাইসিসের জন্য ওভারঅল এখনো যদিও লোকাল মানে হাউসহোল্ড জিনিসপত্রের মধ্যে এতটাও এফেক্ট আসেনি, বাট একটা টেনশন রয়েছে পুরো এনভায়রনমেন্টে যে এটা ইমিডিয়েটলি কিছু কয়েক মাসের মধ্যে এফেক্ট করবে, তখন ওটা একটা বড় আকারে ক্রাইসিসের শেপ নিতে পারে। এই একটা সাধারণ লোকের মধ্যে একটা বড় টেনশন রয়েছে যে এটা খুব বড় আকারে একটা ক্রাইসিস নিতে পারে। ইউকেতে রিসেন্টলি ডিজেলের পেট্রোলের দাম কত পার্সেন্টেজ বেড়েছে কম্পেয়ার টু লাস্ট ইয়ার? পার্সেন্টেজ লাস্ট ইয়ার থেকে প্রায় 20%-এর ওপর বেড়েছে। আর যেটা লাস্ট হয়েছিল আমার মনে আছে খালি প্যান্ডেমিকের সময়, হ্যাঁ এইরকম হারে আর কি পেট্রোল আর ডিজেলের দাম বাড়ে। তারপরে অনেকটা পড়ে গিয়েছিল, বাট এখন রিসেন্টলি আবার 20-25%-এর মতন বেড়েছে। তো যে সেটা আর কি ম্যানুফ্যাকচারিং সেক্টরকে এফেক্ট করছে, বাট এখনো হাউস হোল্ড সেক্টরকে এতটা এফেক্ট করেনি, বাট এক্সপেক্টেড সেটা করবে রিসেন্ট মান্থসে। নাম্বার 2 হচ্ছে মুদ্রাস্ফীতি, মানে সাধারণ জিনিসের দাম কিরকম বেড়েছে? তুমি তো অনেকদিন ধরে আছো। সেটা সত্যি মানে চোখে পড়বার মতো। আমি গত 3 বছরের ইনফ্লেশন যদি দেখি, তার মধ্যে অনেকগুলো কারণ আছে অবশ্য। খালি ওয়ার এবং অয়েল ক্রাইসিসটা তো রিসেন্ট কারণ, তার আগে ইউকেতে অনেক কারণ ছিল। একটা বড় কারণ হচ্ছে যে ইউকে ব্রেক্সিটের মধ্যে দিয়ে গেছে। তাতে কি হয়েছে যে ওদের যে ইনার সার্কেলে ইউর সঙ্গে যত ওপেন ব্যবসাটা ছিল সেটা অনেকভাবেই এফেক্টেড হয়েছে, অনেক ব্যবসার সেক্টর অনেকভাবেই এফেক্টেড হয়েছে। তার মধ্যে তো বছরখানেক আগে ট্রাম্প এত রকমের ট্যাক্সেস অ্যাপ্লাই করার পর সেটাও এফেক্ট হয়েছে আমেরিকার সঙ্গে। তো সব কিছু মিলিয়ে আর অনেকগুলো ব্যাকগ্রাউন্ড স্টোরিজ আছে, অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রিজনস আছে। গত 3 বছরে হাউস হোল্ড জিনিসপত্রের দাম কিছু না হোক প্রায় ডাবল হয়ে গেছে। অনেক অনেক আর্টিকেলস আছে যেটা আমরা প্রতিদিন ব্যবহার করি, ডাবল হয়ে গেছে গত 3 বছরের মধ্যে প্রাইস। আর সেটা চোখে দেখা যায়। সাধারণ মানুষ, লার্জ চাঙ্ক অফ ইউকের পপুলেশন, যারা সাধারণ মানুষ, যারা অ্যাভারেজ ইনকামের উপরে বা জাস্ট অ্যাবাভ অ্যাভারেজ ইনকাম, ইউকের মাত্রাতে যেটা অ্যাভারেজ ইনকামের মধ্যে পড়ে, তারা রীতিমতো এটা নিয়ে সাফার করছে। যারা একটু ওয়েল সেটেল তাদের হয়তো অতটা গায়ে লাগে না, বাট অ্যাভারেজ পিপল দে আর রিয়েলি সাফারিং। সুতরাং এই যে আর্থিক দুরবস্থা, এটা বরঞ্চ আমি বলবো ভারত অনেক ভালো ট্যাকেল করেছে, কনসিডারিং দ্য ভারতের নাম্বার অফ পপুলেশন, যেখানে ইউকের থেকে অনেক অনেক বেশি। সেখানে তেলের দাম কিন্তু মোটামুটি ওরকম 20-30% করে বাড়েনি এবং মুদ্রাস্ফীতিও ডাবল হয়নি। দ্বিতীয় আরেকটা কথা আমি বলতে চাই, এখানকার একটা বার্নিং ইস্যু রিগার্ডিং হকার। আমার যতদূর ধারণা, ইউকেতে যে হকার সিস্টেমটা, তারা একটা ঠেলা নিয়ে যায়, ঠেলার উপরে তার ধরো ফল থাকে, সেটা কোনো একটা পার্মানেন্ট স্ট্রাকচার নয়, সেটা নিয়ে সে ফেরি করে এবং
তারপরে সেটা রাতে নিয়ে চলে যায়। সেটা ফ্যাক্ট ওখানে অনেক ধরনের বিজনেস আছে যেটা এইভাবে চলে। আর তারা ঘুরতে ঘুরতে এক একটা জায়গায় দাঁড়িয়ে ওখানে জিনিস বিক্রি করতে করতে যায়। স্পেশালি সামারে এই জিনিসটা খুব দেখা যায়, যেরকম আইসক্রিম ব্যবসায়ীরা তারা কিন্তু এইভাবেই ব্যবসা করে। সামার সিজনটাতে তাদের আইসক্রিম ভ্যান্স থাকে, তারা লোক্যালিটি টু লোক্যালিটি ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রি করে। সেই রকমই অন্য ধরনের জিনিস আছে যে যে জিনিসগুলো আর কি সেই ধরনের হকাররাও আর কি লোক্যালিটি বেসিসে ঘুরে ঘুরে আর কি জিনিস বিক্রি করে। এটা ফ্যাক্ট। আর তাদের উপরে কোনো রেস্ট্রিকশন নেই, তাদের কোনো একটা ল মেনে চলতে হবে যে তারা একটা এরিয়াতেই কনফাইন, এরকম কোনো ব্যাপার নেই। তারা যেখানে গিয়ে কাজ করতে চায় করতে পারে। আর তাদের একটা থাকার জায়গা নির্দিষ্ট তো গভর্নমেন্ট করে দিয়েছে। সেটা আমি বলতে পারবো না, তবে তাদের যারা যদি চায় একটা জায়গায় থেকে ব্যবসা করতে, সেটার ব্যবস্থা কিন্তু আছে যে তারা একটা জায়গায় থেকে ব্যবসা করতে পারবে, তাদের একটা স্পট থাকবে, সেখানে একটা স্টল দিতে পারবে। কিন্তু সেটা নিশ্চয়ই রাস্তায় পথচারীদের বা রাস্তায় গাড়ি ঘোড়া অবস্ট্রাকশন করে তো নিশ্চয়ই না, নয়। সেটা কখনোই পসিবল না। সেটা এমন একটা জায়গায় হবে যেটা হয়তো মেন রাস্তার সঙ্গে যোগাযোগ থাকবে, যাতে লোকজন আসতে পারে, বাট সেখান দিয়ে কখনো সেটা কোনো বেসিক বিজনেসকে এফেক্ট করবে না। অন্য কোনো যারা ওখানে আশেপাশে লোকজন থাকে তাদের কখনো এফেক্ট করবে না। এইগুলো ম্যান্ডেটরি ক্রাইটেরিয়া। ট্রেনে হকার আছে? খুব একটা দেখিনি, খুব রেয়ারলি হয়। লম্বা ট্রেনে যদি চড়ো তাহলে হয়তো হয়, লোকাল ট্রেনে খুব একটা আমি দেখিনি। প্ল্যাটফর্মে হকার দেখেছো? না, হকার নেই প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্মে হকার থাকবেও না। ওখানে স্পেসিফিক স্টলস থাকবে, সেখানেই যদি তোমার ওখানে ইয়ে থাকে, ওখান থেকে কিছু ব্যাচবার পারমিট থাকে, তাহলেই তুমি সেটা করতে পারবে। সুতরাং আশা করি আপনারা বুঝলেন যে ভারতকে যদি উন্নত হতে হয় কিছু ল মেনে চলতে হবে। সব কিছু চলছে না, চলবে না, ভেঙে দেব, গুড়িয়ে দেব, কালো হাত ভেঙে দেব, গুড়িয়ে দেব, এই করে আর যাই হোক কোনো দেশের উন্নতি কিন্তু করা যায় না। হ্যাঁ, বেশ ভালো আপনি কোথাও বললেন, খুব ভালো, হয়তো আপনাকে সবাই সাবাস সাবাস বলল, প্রচুর করতালির ধ্বনিতে আপনি অভিনন্দিত হলেন, আপনাকে একটা স্ট্রং লিডার বানানো হলো, কিন্তু আপনি একজন প্রকৃত দেশপ্রেমী কিন্তু হতে পারলেন না।